বলছি যে ইডির একটা মামলা ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আর টিএমসি থেকে মানে মমতা ব্যানার্জির পক্ষ থেকেও একটা মামলা ছিল ইডির ব্যাপারে, ওই ইডি রেড এবং ফাইল নেওয়া ব্যাপারে। তো যেটা তো হাইকোর্টে আমরা সবাই শুনলাম যে ইডির মামলাটাকে মুলতবি করে রাখলো, আর মমতা ব্যানার্জির মামলাটাকে নিষ্পত্তি করে দেওয়া হলো। অর্থাৎ কার্যত মমতা ব্যানার্জির যে অভিযোগ সেটা আর কোনো সারবর্তা আমাদের সাধারণ মানুষের ভাষায় রইল না। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলেন? দেখুন, আমি একটা কথা ধারাবাহিক বলছি যে মমতা গুন্ডামি করেছে। ইডির আইনগত অধিকার ছিল সঙ্গে সঙ্গে তাকে হেফাজতে নেওয়া, সেটা ইডি ব্যর্থ হয়েছে। রাজ্য পুলিশের যারা আধিকারিক ছিলেন বা রাজ্যের সরকারি আধিকারিক যারা ছিলেন, তারা মমতার এই গুন্ডামিকে প্রোটেকশন দিয়েছে, আরেকটা বেআইনি কাজ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইডির উচিত ছিল। ইডি কিন্তু যখন ব্যবস্থা নেওয়া দরকার তখন ব্যবস্থা নেননি। ইডির দায় ছিল সঙ্গে সঙ্গে মমতার বাড়িতে রেড করা বা নবান্নে রেড করা, যে তথ্যগুলো নিয়ে গেছেন সেগুলোকে উদ্ধার করা। এটা ছিল ইডির প্রাথমিক দায়িত্ব। ইডি সেটা করেননি। তারপর তারা এখন কাদুলি গাইতে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের সভাপতি প্রশ্ন করবেন যে আপনারা আপনাদের ভূমিকাটা পালন করলেন না কেন। যাই হোক, সুপ্রিম কোর্ট কি করবেন বিচারপতিরা তা ভাববেন, সেটা পরের কথা। কিন্তু বাজার গরম করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কিম্ভূত কিমাকার পিটিশন ফাইল করা হয়েছিল। সেখানে তারা বলছে কেন প্রতীক জৈনের বাড়িতে সার্চ হলো, এসআইআর এই সমস্ত অনেক ছেলেবোলানো গপ্প করেছেন। এবং ইতিপূর্বেই ইডি বলে দিয়েছেন সিরিয়াল লিস্ট দেখিয়ে যে আমরা ওইখান থেকে কিছু সিজ করতে পারিনি। তারপরেও মামলা করে যে আমাদের সমস্ত সিজ ডকুমেন্ট প্রোটেক্ট করো, এটা একেবারেই কাঁচা কাজ আইনের দিক থেকে। আসলে ওরা রাজনৈতিক দিক থেকে উত্তেজনা সৃষ্টি করার জন্য একটা আবহ তৈরি করতে চেয়েছিল। পয়সা আছে, বেআইনি টাকা আছে, ইলেকট্রাল বন্ডের টাকা, কর্পোরেট ট্রাস্টের টাকা, সেই টাকা দিয়ে ওরা প্রচুর খরচা করতে পারেন, করবেন আগামী দিনে আরো দুর্নীতি করবেন এবং সেই দুর্নীতিকে আড়াল করার জন্য আরো টাকা খরচা করে এদিক সেদিক দৌড়বেন। কিন্তু তৃণমূলের সেই পরিকল্পনাটাকে সভাপতি জল ঢেলে দিয়েছেন। বিচারপতি বলছেন যে ওরা সিরিয়াল লিস্টে বলেছে কিছু সিজ করেনি, ওটা এই মামলার কোনো গুরুত্বই নেই। একদম আইনগত দিক থেকে বিষয়টা এই। এখন রাজনৈতিক দিক থেকে কে পাল্লা দেবে, কে কতটা তোল্লা নেবে, এটা তৃণমূল বিজেপির মধ্যে একটা প্রতিযোগিতা, দ্বন্দ্বমূলক প্রতিযোগিতা আছে বলে আমার ধারণা। তা না হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়ার সেটা না নিয়ে হঠাৎ সুপ্রিম কোর্টে যাওয়াটা হচ্ছে যে আসল যে কাজটা, দুর্নীতি তদন্তে তথ্যকে উদ্ঘাটন করা, সেটা কিন্তু এখন ব্যাক বেঞ্চে চলে গেল। একদম। এখন তারা দৈরথ শুরু করেছেন। একটা নাটকের পর্যায়ে আজকে শেষ হলো, আরেকটা নাটক সুপ্রিম কোর্টে কি হবে দেখা যাক। আমার ধারণা সুপ্রিম কোর্টের কথাই বলবে। খুব যুক্তি হয়েছে, তোমার যে আইনের অধিকার তুমি করবে, তা সুপ্রিম কোর্টের সার্টিফিকেটের দরকার নেই। হ্যাঁ, এখন দাদা এই ক্ষেত্রে আমার দুটো জিনিস একটু আপনার কাছে জানার। প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা স্ন্যাচ করে নিয়ে গেছেন একেবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে করে, যেটা ইডি অভিযোগ করছে এবং যে কারণেই মামলাটাও আজকে ইডির মামলাটা মুলতবি রাখলেও মমতা ব্যানার্জির মামলাটা তারা নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। কিন্তু আমার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে এই যে স্ন্যাচ যেটা হলো, ওখানে কি ছিল না ছিল আমরা কেউ জানি না, কিন্তু যদি কিছু মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো ডকুমেন্ট থাকে যার দ্বারা তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় পানিশড হতে পারেন, সেই ডকুমেন্ট তো এতদিন নিশ্চয়ই অক্ষত থাকবে না বা মমতা ব্যানার্জিও গিয়ে কোর্টে জমা দেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইডি একটা ক্লেম করছে, হাইকোর্টের কাছেও নাকি অ্যাপিল করেছিল, সুপ্রিম কোর্টেও নাকি সেটা বলবে শোনা যাচ্ছে, যে গোটা ঘটনাটা সিবিআই এনকোয়ারি। তো এই ব্যাপারটা নিয়ে এই দুটো বিষয় যদি একটু আপনি পরিষ্কার করেন। আসলে হচ্ছে যে ইডি ওই যে বলে তাৎক্ষণিক ব্যর্থতাকে ঢাকবার জন্য একটা এফআইআর করেছে যে আমাদের কাজে বাধা দিয়েছে,
তথ্য লোপাট করেছে তো মারাত্মক অপরাধ। এখন সেই বিষয়টা তদন্ত করার অধিকার তো ইডির নেই, সেই বিষয়টা তদন্ত করার অধিকার হচ্ছে স্থানীয় পুলিশের। এখন স্থানীয় পুলিশও এর সঙ্গে যুক্ত, এই জন্যই ইডি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলবে এটা সিবিআই তদন্ত হোক। সিবিআই কি অষ্টরম্বা তদন্ত করবে? চোখের সামনে দেখা যাচ্ছে কাগজপত্র নিয়ে পালাচ্ছে। সুতরাং তাৎক্ষণিকভাবে তো ছিল, তারাও তো কিছু করেনি সেই মুহূর্তে। তাই তো বলছি, তাৎক্ষণিকভাবে ইডির দায়িত্ব ছিল সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকে আটকে দেওয়া, কিংবা তাকে হেফাজতে নেওয়া, কিংবা তিনি তথ্য নিয়ে চলে গেছেন যেসব জায়গায় তিনি যেতে পারেন নিশ্চয়ই তখন নবান্নে, কারণ সরকারি গাড়ি না তৃণমূল গাড়ি দেখা যাচ্ছে, নবান্নে গিয়ে সমস্ত ডকুমেন্ট সিজ করা, কিংবা তৃণমূল অফিসে যা আছে সিজ করা, অথবা তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি গিয়ে সিজ করা। কেন সত্যকে তথ্য উদ্ঘাটন করতে হবে। ওরা দুর্নীতিমূলক তদন্তের তথ্য লোপাট করেছেন, এর থেকে জঘন্যতম অপরাধ কিছু হতে পারে না। না আমি বলছি দাদা, তাহলে এই ডকুমেন্ট যা নিয়ে গেছেন সেগুলো তো নেই, কোনো তথ্যই নেই। সেটাই তো, তাহলে সেই জন্যই তো বললেন তাৎক্ষণিকভাবে যে কাজগুলো করণীয় ছিল সেটা না করে আসল যে তদন্ত দুর্নীতির সেটাই এখন চলে গেল পেছনের পর্দায়। তো একদম। এবং সিবিআই তদন্ত তো আমরা এই সাম্প্রতিককালেও দেখেছি যে অভয়াকাণ্ডটা নিয়ে বা বিভিন্ন, না না সেটা ভিন্ন। ধরুন অভয়া এক ধরনের অপরাধ, খুন করেছে, কে খুন করেছে কেউ দেখেনি, তারও প্রাথমিক তদন্তের সমস্ত তথ্য লোপাট, এই সমস্ত অভিযোগ ছিল। কিন্তু এখানে তো একটা মারাত্মক অপরাধ। একদম অন্য কোনো অপরাধ বা অপরাধীদের সঙ্গে এটা গুলিয়ে দেওয়াটা মারাত্মক ভুল হবে। না না না, এটা তো একদম প্রকাশ্যে, এবং তিনি দাবিও করছেন যে আমি নিয়ে গেলাম। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে মামলা লিস্টেড হয়েছে, বৃহস্পতিবার সেই মামলার শুনানি হবে। তো আপনি একজন বরিষ্ঠ আইনজীবী, আপনি কি মনে করছেন যে, আমি জানি না আপনি বলবেন এটা ঠিক, এবং আমরা চাই যে আলটিমেটলি সুপ্রিম কোর্টের বিচারপতিরাই সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনি একজন বরিষ্ঠ সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়? যে দেখুন, আমি আপনাকে বললাম, আমি যদি বিচারপতি হতাম প্রথমেই বলতাম ইডিকে যে তুমি তোমার দায়িত্ব পালন করনি কেন? তুমি তোমার প্রাথমিক আইনি দায়বদ্ধতা পালন করতে ব্যর্থ হয়েছো। এখন তুমি গরু ছেড়ে দিয়ে তার পেছনে লাশ ধরার জন্য দৌড়চ্ছ। এখন সিবিআই তদন্ত করবে। সিবিআই তদন্ত কি তদন্ত করবে? তো প্রকাশ্যে আছে যে মুখ্যমন্ত্রী, সিবিআই তদন্তে একটা দিক হতে পারে যে রাজ্য পুলিশ এবং রাজ্য আধিকারিকদের যে ইনভলভমেন্ট, সেটা প্রমাণ হলে তাদের পক্ষে খুব বিপদ, তাদের চাকরি নিয়ে টানাটানি হবে। একদম, একদমই তাই। তো আমি সেটাই দাদা আপনাকে বলছিলাম যে, আর এই কেন্দ্রীয় বাহিনীর কথাটা এই জন্যই বলছি কারণ সামনে ভোট, কেন্দ্রীয় বাহিনী আসবে। দেখুন, আমি আপনাকে বলি, আপনার প্রশ্নকে আমি বাধা দিচ্ছি। আমি চিরদিন বলে আসছি কেন্দ্রীয় বাহিনী ঠাইনি দিয়ে কিছু হয় না, তারা সব গোপাল হয়ে দাঁড়িয়ে থাকেন। লোকাল পুলিশ তারা মনিটর করে, তারা ঠিক করে কি হবে না হবে। একদম। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিরকম হয় জানেন তো? আমাকে একজন প্রিসাইডিং অফিসার শিক্ষক বলেছিলেন তার অভিজ্ঞতার কথা। আমি যখন শিক্ষক সম্মেলনে গিয়ে খুব বলছি আমার মতো করে যে আপনারা শিক্ষকরা, আপনাদের মেরুদণ্ড নেই, আপনারা তো প্রিসাইডিং অফিসার থাকেন, সেখানে এত বড় দুর্নীতি হয়, ভোট লুট হয়, আপনারা শিক্ষক হিসেবে কি নৈতিকতার পরিচয় দিয়েছেন? তখন একজন প্রধান শিক্ষক আমাকে বললেন যে আমাদের তাহলে জীবনের অভিজ্ঞতাটা শুনুন। তিনি বলছেন 12টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট, 12টার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পোলিং বুথে ঢুকে বলছে মাস্টারমশাই আপনাকে সম্মান করি, পায়ে হাত দিয়ে প্রণাম টনাম করে আপনার কাজ হয়ে গেছে, আপনি এবার বাড়ি চলে যান। মারাত্মক ব্যাপার। হ্যাঁ, তো তিনি বলছেন যে সে কি, উনি চেঁচামেচি শুরু করেছেন। উনি চেঁচামেচি করছেন, তখন পুলিশ এসে বলছে যে মাস্টারমশাই আপনি কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। প্রিসাইডিং অফিসারকে বলছে, আচ্ছা আপনি অশান্তি করছেন, আমরা ব্যবস্থা নেব। সেই ভদ্রলোক কি করবেন? তার তো জীবনের নিরাপত্তা আছে, তারও তো ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে। খুব স্বাভাবিক। তাহলে কি দাদা সে বলছে স্যার আমি কি করবো, আমি সেখানে তো কিছু করার নেই, পুলিশ আমাকে প্রোটেকশন দেওয়ার পরিবর্তে গুন্ডাদের প্রোটেকশন দিচ্ছে। তাহলে কি আমরা ভোট দিতে পারবো না? আমি সেই জন্য বলি প্রত্যেক ভোটার হাতে লাঠি নিয়ে পোলিং বুথে যাবেন, একসঙ্গে লাইনে দাঁড়াবেন হাতে লাঠি নিয়ে, যে বাধা দেবে তাকে লাঠি করলে পরেই সব ঠিক হবে। তখন পুলিশ এসে দেখবেন যে সব নড়াচড়া করছে। পুলিশ যখন দেখবে যে গুন্ডারা মার খাচ্ছে, তখন পুলিশের বুকে ব্যথা হবে, পুলিশ দৌড়ে এসে তখন
খানিকটা ওদের রক্ষা করার জন্য ওদের নিয়ে চলে যাবেন। এছাড়া কোনো ঠিক বলেছেন, এইটাই দরকার, এটাই এখন সব থেকে বড় ওষুধ। আমি তো ধারাবাহিকভাবে বলে আসছি কথা যে আমার নিজের অধিকার, সে অধিকার আমাকেই রক্ষা করতে হবে। পুলিশ ওদিক করে দেবে না, কেন পুলিশ প্রশাসনকে মমতা খুব সাফল্যের সঙ্গে চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত করে তুলতে পেরেছে। হুম। আপনাকে শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধৃষ্টতা মার্জনা করবেন কারণ আপনার কাছে আমরা ছাত্র, আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা দিয়ে যেটা মনে হচ্ছে যে আদতেই এই দুই সরকার, মানে ওপরে দিল্লি এবং আমাদের রাজ্য, এবং দুই দল বিশেষ করে আরএসএস এর স্ক্রিপ্টেড নাটক করছে। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আরএসএস এর মা দুর্গার আদপে কিছুই হবে বলে আমার মনে হয় না। কিন্তু যদি এই ধরনের যে কাজ, সরকারি কাজে বাধা, তাদের আপনার দুর্নীতির কাগজপত্র লোপাট করে নিয়ে যাওয়া, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, ওনার পদোন্নতি হলো, উনি চোর ছিলেন, ডাকাত হলেন। এখন বিষয়টা হচ্ছে এইটা যদি সাধারণ মানুষ করত তার কি শাস্তি হতে পারতো? আপনাদের আইনে, সংবিধানে কি আছে এটা? দেখুন, এটা তথ্য লোপাট, সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়াটা জামিন অযোগ্য অপরাধ। কি সাজা হতো পরের কথা, তাকে অবিলম্বে হেফাজতে নিয়ে ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। আচ্ছা, সেটা চায় না। রাজ্যের দেশে যেমন মোদিরা গুন্ডারাজ প্রতিষ্ঠা করছে, দেখছেন না? একটি কলেজে কাশ্মীরে, সেখানে বৈষ্ণোদেবী কলেজ, মুসলিম ছাত্ররা তাদের মেধার ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। গুন্ডারা আরএসএস এর ঝান্ডা নিয়ে, কেন তারা মুসলমান ছেলেরা লেখাপড়া করেছেন, বুদ্ধিমান হবে, এটা মেনে নিতে পারছেন না, তারা হামলা করেছেন এবং সরকার ওই কলেজটাকেই বন্ধ করে দিয়েছে। তো ওরা সর্বোচ্চ গুন্ডারাজকে প্রতিষ্ঠিত করতে চাইছে, এই আরএসএস এর পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হচ্ছে পথপ্রদর্শক। আমি একটা কথা বারবার বলি যে মমতা হচ্ছে আরএসএস এর শিখণ্ডী। একদম তাকে সামনে রেখে যত আরএসএস এর প্রকল্প সমস্ত বাস্তবায়িত হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে বামপন্থী নামধারী কিছু গোষ্ঠী তারা ওকে সমর্থন করছে। অতএব সেও একটা তথাকথিত প্রগতিশীলতার, নৈতিকতার একটা আবরণ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এই বিরাট চক্রান্ত। সেই জন্যেই আমার আবার সেই বক্তব্য, লাট্থাউসদি, এছাড়া কোনো পথ নেই। একদম একদম। তো এমনি এটাতে আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছিলাম দাদা, এমনি শাস্তির কি সংস্থান আছে এই ব্যাপারে? জেল হয়ে যেতে পারে, যে বিচারপতিরা তাদের অপরাধের গভীরতা বুঝে জেল দিতে পারেন, 3 বছর, 6 বছর, 7 বছর। আচ্ছা, এটাই জানার ছিল। ঠিক আছে দাদা, অনেক ভালো থাকবেন।